নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল টিভি নটার বাংলায়। আপনাদের সাথে আমি অনুভব। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স নিবেদন করছেন রেডিয়েন্ট হেলথ কেয়ার এবং মা তারা মোটরস। বিজেপির নবান্ন অভিযান নিয়ে ধুন্ধুমার কাণ্ড। হাওড়া থেকে রাজপথ, দুপক্ষে ধস্তাধস্তি, জলকামানে ইট বৃষ্টি, লাঠিচার্জ নিয়ে রণক্ষেত্র গোটা এলাকা। মনীষ শুক্লা খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সুবোধকে নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। গ্রেপ্তার হওয়া সুবোধের 12 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ বিচারকদের। মনীষ শুক্লার বাড়িতে এলেন তেজস্বী সূর্য, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অর্জুন সিং। সকলে সিবিআই তদন্তের দাবি জানায়। বিজেপির নবান্ন অভিযান ঘিরে পুলিশ ও বিজেপি কর্মী সংগঠকদের মধ্যে চড়ল উত্তেজনার পারদ। বোমাবর্ষণ, লাঠিচার্জ ও জলকামান দ্বারা আক্রমণ করা হলো বিজেপি বাহিনীর ওপর। সামনে 21শে নির্বাচন, আর তার আগে শাসক দল তৃণমূল কংগ্রেসকে দমন করতে মাঠে নেমে পড়েছে বিজেপি। রাজ্য সরকারের বিভিন্ন ভুল কার্যকলাপ, বেকারত্ব বৃদ্ধি, করোনা পরিস্থিতি মোকাবিলা না করা ইত্যাদি মোট 7 দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎই নবান্ন সূত্রে বুধবার জানানো হয়, নবান্ন স্যানিটাইজেশনের জন্য বন্ধ রাখা হবে বৃহস্পতিবার ও শুক্রবার। আর এই ঘোষণার পরই শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে শুরু হবে নবান্ন অভিযান মিছিল, কিন্তু মিছিলের আগে থেকেই শুরু হয়ে গেছে পুলিশের কড়া নিরাপত্তার আঁটোসাঁটো ব্যবস্থা। হাওড়া জেলা পুলিশের প্রায় কয়েক হাজার ফোর্স ইতিমধ্যেই ঘিরে ফেলেছে গোটা নবান্ন চত্বর, পাশাপাশি কোনা এক্সপ্রেসওয়ের সমস্ত দিক। আর তার জেরেই মিছিল শুরু হওয়ার আগে বিভিন্ন জায়গা থেকে আসা বিজেপি কর্মী সমর্থকদের সাথে শুরু হয়েছে পুলিশের বচসা। ডানকুনিতে বিজেপি কর্মী সমর্থকদের গাড়ি আটকে দেয় পুলিশ। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার সকাল থেকে ডানকুনি, দিল্লি রোড ও দুর্গাপুর রোডে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের গাড়ি বা জরুরি পরিষেবা ছাড়া কোনো গাড়ি যাতায়াত করানো হচ্ছে না পুলিশের পক্ষ থেকে, যার ফলে শুরু হয়েছে তীব্র যানজট। জীবনে পালিয়ে যাচ্ছেন, এটাই তো দেখতে চেয়েছিলাম। এটাই তো ভারতীয় জনতা পার্টির কাছে সবচেয়ে বড় আনন্দের, যে মমতা ব্যানার্জি যুব মোর্চাটাকে, ভারতীয় জনতা পার্টিটাকে আজকে মমতা ব্যানার্জি পালিয়ে গেছেন, ভয়ে পালিয়ে যাচ্ছেন। অন্যদিকে হুগলিতেও যুব মোর্চার কর্মী সমর্থকরা নবান্নমুখী হলেও রাস্তাতেই আটকে দেওয়া হয় তাদের। আর তার জেরেই শুরু হয় পুলিশের সাথে বচসা ও ধস্তাধস্তি। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। বিজেপির এই নবান্ন মিছিল আটকানো নিয়ে সায়ন্তন বসু বলেন, আটকানো হচ্ছে রাজু ব্যানার্জিকে, আটকানো হচ্ছে ডানকুনি টোল প্লাজাতে, আমাদের নিবেদিতা সেতুতে, আমাদের জ্যোতির্ময় আমার সঙ্গে ছিলেন সাংসদ, তাকে আটকানো হয়েছে। সব জায়গায় জায়গায় কার্যকর্তাদের আটকানো, যেখানে আটকানো হবে সেখানে আন্দোলন হবে। এখন সরকারের যদি নার্ভ ফেল করে যায় তার জন্য বন্ধ আছে। ঠিক আছে। রাজনৈতিক মহলের মতে এই কর্মসূচি থেকেই বিধানসভা ভোটে দামামা বাজিয়ে দেওয়ার পরিকল্পনা দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়দের মতন এক ঝাঁক হেভিওয়েট বিজেপি নেতৃত্বের। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি। বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক। সুবোধ রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সিআইডি। তাকে ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক সিআইডি হেফাজতের নির্দেশ দেন। মনীষ শুক্লা খুনের ঘটনায় ব্যারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ড থেকে সুবোধ রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিআইডি কর্তারা। সিআইডি সূত্রে জানা গেছে, এই সুবোধ রায় মনীষ শুক্লা খুনের মিডিয়া হিসেবে কাজ করেছে। সিআইডি সূত্রে আরও জানা গেছে, ব্যারাকপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে যে নির্মীয়মান বাড়িতে ছিল দুষ্কৃতীরা, সেই বাড়িতে থেকেই দুষ্কৃতীদের থাকার জন্য মিডিয়া হিসেবে কাজ করেছিল এই সুবোধ। যদিও তদন্তের সাথে ক্যামেরার সামনে এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ সিআইডি অফিসাররা। গ্রেপ্তার হওয়া এই সুবোধকে নিয়ে সিআইডি কর্তারা ব্যারাকপুর আদালতে তুললে ব্যারাকপুর আদালতের বিচারক 12 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয়। সুবোধ রায় সিআইডি হেফাজতে নিয়ে বলতে গিয়ে আইনজীবী জানান, মনীষ শুক্লা কেসে আজকে একজনকে অ্যারেস্ট করে প্রডিউস করে কোর্টে, যার নাম হচ্ছে সুবোধ রায় এবং যার বাড়ি হচ্ছে ব্যারাকপুর সরকার বাগান। এবং আজকে কোর্টে তোলা হয়। কোর্টে তোলার পরে পুলিশ 14 দিন পিসির জন্য প্রেয়ার করে, পুলিশ কাস্টাডি ইনভেস্টিগেশনের জন্য এবং অফেন্ডিং যে আর্মসগুলো ইউজ হয়েছে সেগুলো উদ্ধারের জন্য।
এবং আরও যারা আসামি আছে এই কেসে তাদেরকে অ্যারেস্টের জন্য মাননীয় বিচারক উভয় পক্ষের বক্তব্য শোনার পরে আগামী 20 তারিখ পর্যন্ত অর্থাৎ 12 দিন পুলিশ কাস্টাডি অ্যালাউ করেছে এবং আগামী 20-10 তারিখে পুনরায় তাকে তোলা হয়। সুবোধ রায়ের ভূমিকা কী ছিল? সুবোধ রায় এই মার্ডার কেসের সঙ্গে জড়িত এবং তার ইনভলভমেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি পেয়েছে এবং তাকে অ্যারেস্ট করা হয়। কীভাবে জড়িত ব্যবহার কী করছে? এখন তো এই মুহূর্তে তদন্ত চলছে এবং ওই যে এটা তো প্রিপ্ল্যান্ড মার্ডার এবং প্রিপ্ল্যান্ড মার্ডারের ওয়ান অফ দ্য অ্যাকিউজড হচ্ছেন সুবোধ রায়। ব্যারাকপুর থেকে সুমিতের সাথে কৃষ্ণা পালিতের রিপোর্ট, বেঙ্গল টিভি। মনীষ শুক্লা খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সুবোধ রায়কে নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির পক্ষ থেকে তৃণমূল নেতাদের সাথে সুবোধের ছবি প্রকাশ্যে এনে তাদের দাবি মনীষ খুনে গ্রেপ্তার হওয়া প্রত্যেকের সাথেই তৃণমূলের যোগ রয়েছে। বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনায় সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া সুবোধ যাদবকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির ব্যারাকপুর মণ্ডলের সম্পাদক সঞ্জয় যাদব অভিযোগ করেন, সুবোধ যাদব দীর্ঘদিন ধরে সমাজবিরোধী কাজকর্ম করে যাচ্ছে, এমনকি তাকেও মারার ছক কষেছিল সুবোধ। এই সুবোধ তৃণমূল করে এবং ব্যারাকপুরের পুর প্রশাসক উত্তম দাসের লোক বলেও অভিযোগ করে সঞ্জয়। দেখুন, এই 23 নম্বর ওয়ার্ডে একটা বড় ওয়ার্ড আছে। এই 23 নম্বর ওয়ার্ডে সুবোধ যাদব ও একটা ক্রিমিনাল ছেলে, সমাজ বিরোধী ছেলে। ও এখানকার স্থানীয় বাঙালি মানুষ এবং কিছু অবাঙালি লোক থাকে এখানে, তাকে কিছু মতে মেনে নিতে পারে না। তো এখানে দীর্ঘদিন ধরে পুলিশও জানে, এখানকার আইসিও জানেন, মনোজ বার্মাজিও জানে কি ও একটা সমাজ বিরোধী ছেলে। ওকে দীর্ঘদিন ধরে আমি এখানকার এমপি সাহেবকেও বলেছি কি আমার উপরে মারা শতরঞ্জ ও চালাচ্ছে, আমার কেন এখানে আমি ফ্ল্যাটে থাকি পাশে। এইটা পুরো সুবোধ এখানকার পুরো সমাজ বিরোধী ছেলে আছে, সেটা আমরা এখানকার স্থানীয় মানুষ জানবে। এর সাথে বাবু ঘোষ, এখানকার তোতা কাউন্সিলর, এদের সাথে মিলে এরা পার্টিতে কাজ চালায়। এই কি সরাসরি তৃণমূলের সাথে যোগ ছিল? 100 বার এরা উত্তম দাসের সাথে সঙ্গে একদম থাকে। কোন দল করে? এ টিএমসি করে। বিজেপির পক্ষ থেকে গ্রেপ্তার হওয়া সুবোধ যাদবের সাথে তৃণমূল নেতাদের মিছিলের ছবি প্রকাশ্যে এলে দাবি করা হয় মনীষ শুক্লা খুনের সাথে সরাসরি তৃণমূলের যোগ রয়েছে। তবে সঞ্জয় যাদবের করা অভিযোগ নিয়ে ব্যারাকপুরের পৌরসভার পুর প্রশাসক উত্তম দাস বলেন, আমার কোনো লোক নেই, তৃণমূলের মিছিলে যে কেউ হাঁটতে পারে। আমার সাথে কখনোই ওইভাবে কেউ থাকে না। আমরা হাজার হাজার লোক নিয়ে মিছিল করি, মিটিং করি। এখন সেই মিছিলে যদি কখনো অংশগ্রহণ করে থাকে বা মিটিংয়ে কখন যদি সে এসে থাকে, সে যদি আমার কর্মী, ব্যক্তিগত কর্মী বলে কিছু নেই, সে যদি তৃণমূলের মিছিলে যদি আসে বা ইয়ে করে, আমি ভাববো বোধহয় সে তৃণমূলেরই। এটাই আর কি। সে জানি না কবে, তবে আমার সাথে ব্যক্তিগতভাবে আমি চিনি এই আর কি। ব্যক্তিগতভাবে কোনো রিলেশন বা আমার সাথে থাকা, আমার সাথে ইয়ে করা, আমার বাড়িতে যাতায়াত বা আমি ওদের ইয়েতে, এরকম কোনো ব্যাপার নেই। যদি কোনো অন্যায় সে করে থাকে, আমি জানি না কিছুই ব্যাপারে, সে প্রশাসনে কাজ করবে। বিজেপি বলছে ও তৃণমূল কর্মী, এটা কি? বিজেপি তো অনেক কিছু, বিজেপি তো মানে সেই ঘটনা ঘটার পর থেকে 100 বার 100 রকম কথা বলছে, সেটার কোনো মূল্য কতটা। কখনো বলছে ভবানীপুর ভবন থেকে কন্ট্রোল হচ্ছে, কখনো বলছে এখানে থানা থেকে কন্ট্রোল হচ্ছে এই খুনের খেলা, কখনো বলছে লাটবাগান থেকে মেশিন এনে গুলি করে আবার লাটবাগানে পৌঁছে দেওয়া হচ্ছে। সে বিজেপির কোনো কথার ভিত্তি আছে বলে আমি মনে করি না। তবে আমি বেশিরভাগটাই মনে করি যে এটা রাজনৈতিক একটা ষড়যন্ত্র। ব্যারাকপুর থেকে সুমিতের সাথে কৃষ্ণা পালিতের রিপোর্ট, বেঙ্গল টিভি। মনীষ শুক্লার বাড়িতে দেখা করতে এলেন তেজস্বী সূর্য, দিলীপ ঘোষ, অর্জুন সিংহ ও নিশীথ প্রামাণিক। মনীষ শুক্লার বাড়িতে এলেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং 2 সাংসদ অর্জুন সিং ও নিশীথ প্রামাণিক। 4 জনই নিহত মনীষ শুক্লার পরিবারের সদস্যদের সমবেদনা জানান। আর দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কিছু নাই, যে পরিবার তার সন্তানকে হারিয়েছে তার সঙ্গে দেখা করতে, সমবেদনা করতে এসেছিলাম, অন্য কোনো ব্যাপার নেই। বাকি
আমরা তো চেষ্টা করছি সিবিআই তদন্ত যাতে হয়, কারণ কথা শুনে বোঝা যাচ্ছে এর মধ্যে বিরাট একটা রাজনৈতিক চক্রান্ত আছে। সরকারি পার্টির বহু নেতা যুক্ত আছেন, প্রশাসনের লোকেরাও যুক্ত আছেন। আমাদের চেষ্টা থাকবে সিবিআই তদন্ত করতে, মূল যারা চক্রান্তকারী এবং যে খুনি তাদেরকে আড়াল করার জন্য বিভিন্ন লোককে ধরে নিয়ে এসে লোককে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। কিসের শান্তি? খুন করে দিয়ে লোককে শান্তি মিছিল, এই ধরনের ড্রামা কতদিন চলবে? পর 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 খুন হয়ে যাচ্ছে, এমএলএকেও বাদ দেওয়া হচ্ছে না, আর একদিকে খুনও করবো, শান্তি মিছিলও করবো। এখানকার লোক বোঝেন কে মারা গেছে? বিজেপির নেতা মারা যাচ্ছে, আর বিজেপি হিংসা করছে। 115 জন কর্মীকে খুন করা হয়েছে, এমএলএ পর্যন্ত, কাউন্সিলর পর্যন্ত বাদ নেই। তারপরে এই ধরনের নাটক আর কি এখানকার ব্যারাকপুরের লোক মেনে নেবে? আমরা মানুষের উপর বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি। আগামী দিন এর সমস্ত জবাব সমাজ দেবে। ববি হাকিমের ফিলার তত্ত্ব নিয়ে আপনি কি বলবেন? ববি হাকিম বলছে আমার কাছে ফিলার পাঠাবে, ফিলারটা কি ফিলার তত্ত্ব? আমি জানি না, মাথা ঠিক আছে কি না, কি বলছেন জানি না। আজকে দেখেছেন ওনারা সমাজ কিভাবে ক্রোধের মধ্যে আছে, ওদের দুঃশাসনে, অপশাসনে মানুষ কীরকম হাহাকার করছে সেটা রাস্তায় নেমে দেখিয়ে দিচ্ছে। আজকে সরকার যে ধরনের বিষাক্ত জল আমাদের উপরে অ্যাপ্লাই করেছে, এই যে বেগুনি জল, এটা ইতিহাসে ভারতবর্ষে একবার হয়েছে জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের উপরে, এটা সাউথ আফ্রিকায় হয়েছে। যারা হিংসাত্মক করে, তো দেশদ্রোহীদের উপরে যেরকম ব্যবহার করা হয় বিচ্ছিন্নতাবাদী, সেরকম বিজেপি কর্মীদের বিশ্বাস করা হয়েছে। তার মানে সরকারের আত্মবিশ্বাস বলে কিছু নেই। চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমাদের ঠেকাবার চেষ্টা করছেন। আমরা সব জায়গায় যাওয়ার চেষ্টা করব, কেন্দ্রের সঙ্গে কথাবার্তা হচ্ছে। এই ধরনের এক্সট্রিম সিচুয়েশান কেন পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে? আজকে সরকারের আত্মবিশ্বাস নাই বলে সর্বোচ্চ পর্যায়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। আপনি বলেছেন 1000 জনের বেশি আক্রান্ত হয়েছেন আজকে, এইটা নিয়ে জ্যোতিপ্রিয়া মল্লিক বলছে আপনাকে উন্মাদ বলেছে, যে আপনি একজন উন্মাদ। কে উন্মাদ কে জল্লাদ সে পরিষ্কার হয়ে যাবে। আমরা সাধারণ মানুষকে বিশ্বাস করি। 4 জায়গায় যেভাবে পুলিশ গুলি চালিয়েছে, লাঠি চালিয়ে, গ্যাস চালিয়েছে, বোম ফাটিয়েছে, লাঠি চালিয়েছে, আমার কাছে যা খবর আছে 700-র বেশি লোক, আমার মনে হয় 1000 পার হয়ে যাবে। এবং লোকগুলো অসুস্থ হয়ে আহত হয়ে রাস্তায় পড়ে ছটফট করছে, পুলিশ তাদের সাহায্য করার জন্য আসেনি। এই ধরনের অমানবিক সরকার আমরা দেখিনি। সব জায়গায় যাবো, কারণ এটা জানলাম আমরা, এই ধরনের ঘটনা তো কোনো দেখিনি আমরা, যেটা হতে পারে। নবান্ন বন্ধ করার এই পরামর্শ সম্পর্কে আপনার মূল্যায়ন? আমি জানি না কারা পরামর্শ দিচ্ছে আর কেন, আর ওতেই তো টিএমসি প্রথমে অর্ধেক ম্যাচ হেরে গেছে। দিলীপ দা, যে পুলিশরা আজকে আপনাকে মারধর করলো আপনাদের কর্মীদেরকে সামনেই বিধানসভা, শুনুন, পুলিশরা তো আর এটা কোনো আলাদা ব্যাপার নেই, সেটা সরকারের একটা অংশ। পুলিশকে এই সরকার যেভাবে ব্যবহার করছে পার্টি, তারা সেভাবে কাজ করছে, তারা একটা ইনস্ট্রুমেন্ট। আমরা সেই জন্য পুলিশকে বলছি আপনারা কিন্তু পার্টির ইনস্ট্রুমেন্ট নয়, সরকারের বা সমাজের ইনস্ট্রুমেন্ট। সেইভাবে গণতান্ত্রিক পরিবেশ যাতে বজায় রাখে, মানুষের ক্রোধ যেন আপনাদের দিকে না যায়, সেটা আপনারা ভেবে কাজ করুন। সুমিতের সাথে কৃষ্ণা পালিতের রিপোর্ট, বেঙ্গল টিভি। উত্তর 24 পরগনার বিভিন্ন উত্তপ্ত এলাকায় শান্তি ফেরাতে 13 তারিখ একটি শান্তি মিছিলের পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের। 21শে নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা। আর তাই এলাকায় শান্তি ফেরাতে বৃহস্পতিবার টিটাগড় পৌরসভায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, খড়দহ পৌরসভার পৌর প্রশাসক কাজল সিনহা, টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী, পানিহাটি পৌরসভার পুর প্রশাসক তথা পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আলোচনা সভা শেষে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, আগামী 13 তারিখ অর্থাৎ মঙ্গলবার তারা একটি শান্তি মিছিল করবেন, যেটা বাংলা মসজিদ থেকে শুরু হয়ে ব্যারাকপুর চিড়িয়া মোড় অবধি যাবে। উত্তরপ্রদেশ করতে দেব না, হবে না। আজকে পুলিশ যা সুন্দর ট্যাকেল করেছে, যেভাবে করেছে পুলিশ, তুমি ব্যারিকেড ভেঙেছ, জলকামান ব্যবহার হয়েছে, টিয়ার গ্যাস ব্যবহার হয়েছে, একটা লোক ইনজিওর্ড হয়। এত সুন্দর পুলিশ ট্যাকেল করেছে, এখানে পুলিশকে আমরা আজকে ধন্যবাদ, অভিনন্দন দেবো। বিজেপি রাজ্য সভাপতি বলছে 1000 লোক ইনজিওর্ড হয়েছে। ও পাগল, ওর কথা একদম বলবেন না। জলে কি বদ্ধ একটা উন্মাদের নাম হলো দিলীপ ঘোষ, বদ্ধ উন্মাদ। জলে জলে আইডেন্টিফাই করা হয়, এই যে হোলির রং যেটা, এটা আইডেন্টিফাই করা হয়। যে পালিয়ে যাচ্ছেন, আপনি পালিয়ে গিয়ে আবার ঘুরে এলেন, এটা আইডেন্টিফাই, হোলির রং, এটা রং।
জলে জলে অন্য কোনো কাম আজকে বৈঠকে কি হলো? আজকে বৈঠক হলো আমাদের শান্তি প্রতিষ্ঠা করার জন্য যে মিছিলটি হবে, আমরা কোথাও থেকে কোনো লোক আসবে না, ব্যারাকপুর, টিটাগড়, আমাদের তার সারাউন্ডের মধ্যে নোয়াপাড়া, পানিহাটি আর খর্দা, এইখান থেকে লোকেরা জমায়েত হবে। আমরা 1 লক্ষ লোককে নিয়ে আমরা হাঁটবো। কোথা থেকে? সামনে মিছিল বেরোবে আমাদের, ধরুন 3.5 কিলোমিটার 4 কিলোমিটার পরে গিয়ে আমরা একটি জায়গায় জমায়েত করে ওখানে একটা ডায়াস থাকবে। আমরা 1 লক্ষ আমরা বেলা 3টে, মঙ্গলবার বেলা 3টে। কবে হবে? মঙ্গলবার 13 তারিখ বেলা 3টের সময় শান্তি প্রতিষ্ঠার জনাব ফিরাদ হাকিম থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য, ভারত বসু, রাজ্যসভার সদস্য দীনেশ ত্রিবেদী, পার্থ ভৌমিক, আমাদের নির্মল ঘোষ, কাজল সিনহা, আরও যারা লিডার রয়েছেন তারা প্রত্যেকেই এই মিছিলে হাঁটবেন। আমরা আপনার পর্যবেক্ষণ। সুমিতের সাথে কৃষ্ণা পালিতের রিপোর্ট, বেঙ্গল টিভি। মৃত বিজেপি নেতা মনীশ শুক্লার বাড়িতে এসে জ্যোতিপ্রিয় মল্লিকের শান্তি মিছিল নিয়ে কটাক্ষ সাংসদ অর্জুন সিং এর। বৃহস্পতিবার টিটাগড় পৌরসভায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক আগামী 13ই অক্টোবর এক শান্তি মিছিলের ডাক দেন। আর এই শান্তি মিছিল নিয়ে কটাক্ষ করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার মৃত বিজেপি নেতা মনীশ শুক্লার বাড়িতে এসে অর্জুন সিং এই শান্তি মিছিল নিয়ে বলতে গিয়ে বলেন, যারা অশান্তি করেছে তারা তো শান্তি মিছিল করবেই। দেখছিলেন না হাওড়াতে পুলিশকে লাত দিয়ে পেটাচ্ছে, তারপরে শান্তি মিছিল যারা পেটাচ্ছিল তাদেরকে নিয়ে করছে। এই ববি হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক আর নান্টু ঘোষ এই এলাকাটাকে অশান্ত করেছে, আর তার এখন নাটক করছে। কিন্তু নাটকের বেশি সময় নেই, সিবিআই তদন্ত হচ্ছে। নৈহাটি থেকে পানিহাটি অবধি কত রাঘববোয়াল এর মধ্যে আসবে আপনি দেখুন। আর বসে বসে ওখান থেকে মাটিয়াব্রুজ থেকে ক্রিমিনাল পাঠানো, আর ক্যানিং থেকে এদিকে জ্যোতিপ্রিয় মল্লিককে চাল চুরি পয়সাটা এখানে ইনভেস্ট করা, সব সময় আসতে দিন, সময় ভুল বলছে। আমার কাছে আমার নামে 100 মামলা হয়ে গেছে, আরও 100 মামলার ওয়েট করছি তৃণমূলের শাসনে। 200 না হলে আমার প্রেস্টিজ থাকবে না। কালকে মিছিল হচ্ছে, ক্যান্ডেল মিছিল হচ্ছে আমাদের ব্যারাকপুর স্টেশন থেকে, যেখানে যে স্পটে গুলি করা হয়েছিল ওখানে। জিবাপির রিপোর্ট, বেঙ্গল টিভি। কল্যাণীতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনার কারণ খতিয়ে দেখছে কল্যাণী থানার পুলিশ। তৃণমূল কর্মী গুলিবদ্ধ হওয়ায় কল্যাণী সহ পুরো এলাকায় বিশাল এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, 52 বছর বয়সী চন্দ্রচূড় মিত্র নামে এক তৃণমূল কর্মী 7ই অক্টোবর রাত্রে আনুমানিক 8:30 নাগাদ কল্যাণীর বি ব্লকের 14 নম্বরে সস্ত্রীক এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। হঠাৎই বাইকে করে দুষ্কৃতীরা তার পথ আটকে ধরে, গুলি করে। পিঠে গুলি লাগার পরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপরই গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয় কল্যাণী JNM হাসপাতালে, কিন্তু অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় কলকাতার NRS হাসপাতালে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের এক কর্মীর অভিযোগ, আমরা যেটা শুনলাম যে ওর মাসির বাড়িতে 14 নম্বরে যেত, মানে 14 নম্বর আমাদের, তো ওখানে যেত। আমার মাসির বাড়িতে প্রতিদিন ওর স্বামী স্ত্রী যেত এই বাড়িতে, মাসির বাড়ি। ওর বাড়ি হচ্ছে B6। তা ওখানে যাওয়ার সময় ওই চপ কিনতে গিয়েছিল, চপ কিনে বাড়িতে ঢুকছিল, সেই সময় পিছন দিক থেকে গুলিটা করেছে, বাইক নিয়ে এসে গুলিটা করা হচ্ছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি কল্যাণী শহরে, যে গত লোকসভা নির্বাচনের পর থেকে ভারতীয় জনতা পার্টি এই লোকসভার পর কল্যাণী শহরে একটা অরাজকতা তৈরি হয়েছে, এবং আমরা বহু ঘটনা দেখেছি, আপনারাও দেখেছেন, মানে বহু ঘটনা, ভাঙচুর, গুলি গালা চলছে, ঠিক আছে। তো এইটা কন্টিনিউ করছে। আজকে চন্দ্রচূড় আমাদের দলের একটা একনিষ্ঠ কর্মী এবং আমাদের ওই ওয়ার্ডের মানে একদম ফুল টাইমে বলা যায়, এবং ও সমস্ত ভূমিকা মানে মাইক্রোফোনের থেকে শুরু করে মাইক্রোফোন সমস্ত প্রোগ্রামগুলো ওই অর্গানাইজ করে। তা আমরা মনে করছি যে বিজেপি এই কল্যাণী শাখা যেমন গত লোকসভা ওরা ভেবেছিল খুব মানে স্মুথলি কল্যাণী শহরটা ওরা আবার পেয়ে যাবে, কিন্তু দেখছে সেটা সম্ভব না। কারণ আমাদের ওয়ার্ড ধরে ধরে আমাদের যারা কাজ করছে আমাদের তো সকলেই আমরা ঐক্যবদ্ধ একটা কাজ করার চেষ্টা, এবং এটা কল্যাণী মানুষ অনেকটা আমাদের পক্ষে আবার তারা আসতে শুরু করেছে এবং সমর্থনও করতে শুরু করে। এবং করোনা থেকে শুরু, করোনা পজিটিভ অবস্থা আমফান থেকে শুরু করে আমাদের সকলেই ঝাঁপিয়ে পড়ে। মানুষের কিন্তু আবার একটা বিশ্বাস তৈরি হয়েছে, সেই যারা বিশ্বাসযোগ্যতা তৈরি করছেন তাদেরকে বিজেপির উদ্দেশ্য হচ্ছে হিট করা।
আমি মনে করছি বিজেপি দুষ্কৃতীকে যারা গুলি করেছে, এবং আমরা চাইবো কল্যাণী পুলিশ প্রশাসন যে গুলি আজকে যেটা চলছে, ঠিক আছে, যে বিজেপি যে মানে যে রাজনীতি করছে, মানুষের রক্ত নিয়ে যেভাবে খেলছে, এটা আমি তীব্র প্রতিবাদ করছি এবং পড়াশোনা চাইবো যে উপযুক্ত শাস্তির ব্যবস্থা হবে। এই ঘটনায় গয়েশপুর পৌরসভার বেদি ভবন বাড়ির কাছ থেকে শেখর দাস নামে অভিযুক্তকে হাতে নাতে আগ্নেয়াস্ত্রসহ অবস্থায় গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। তাকে 8ই অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। তবে ঠিক কী কারণে এই গুলির ঘটনা তা খতিয়ে দেখছে কল্যাণী থানার পুলিশ। নদিয়া থেকে রূপসা দেবনাথের রিপোর্ট, বেঙ্গল টিভি। সিঙ্গুরে এক রোগীর মৃত্যুকে ঘিরে ছড়ালো উত্তেজনা। মৃতার পরিবার কর্তব্যরত ডাক্তার শুভাশিস রায়ের বাড়িতে চড়াও হয়। শঙ্করী ঘোষ বলে একজন রোগী আমাকে দেখান বেলুড় থেকে, তার জামাই তাকে নিয়ে আসে। আমি জানতাম সে বেলুড়ের বাসিন্দা। পরবর্তী আমি তাকে দেখেছি 2019 সালে। তখন আমার সাসপেক্ট হয়েছিল যে রোগীর স্পাইনাল কর্ডে টিউমার আছে, ক্যান্সার হতে পারে। তো তারপর থেকে 2019-এর পরে তারা আসে না, হয়তো তারা অন্য কোথাও দেখিয়ে থাকতে পারে। তারপরে আবার 2020 সালে আসে। তখন আমি বলি যে 2019-এ আপনি দেখিয়ে 2020-তে এসছেন, আপনারা নতুন এমআরআই এইসব করে আনুন, তারপরে আমি কিন্তু সব চিকিৎসা করব। পরে যখন ওনারা আসেন আমার কাছে, এমআরআইতে দেখা যায় জিনিসটা অনেকটা স্প্রেড করেছে। পরিষ্কার কথা বলি, 64 বছর বয়স্ক রোগী, তাকে অপারেশন করা সম্ভব নয়। শুধু বায়োপসি বার করে আপনাদের হাতে দেবো। বায়োপসি করে যা হবে, যা রিপোর্ট আসবে তার উপরে চিকিৎসা হবে। সে চিকিৎসা আমিও করতে পারি, অন্য ডাক্তারও করতে পারেন, আপনার যাদের পছন্দ। সেই জন্য তাদের কাছে বায়োপসির অফার দেওয়া হয়। তারা বায়োপসি করতে রাজি হয়। কেটে বায়োপসি করবো, নয়তো আমরা এন্ডোস্কোপিক বায়োপসি করি, ল্যাপারোস্কোপিক বায়োপসি করি। তার ল্যাপারোস্কোপিক বায়োপসি খরচা দিতে রাজি হয় না, তখন আমরা বলি ওপেন বায়োপসি করব। ঠিক আছে, কলকাতায় চলুন। কলকাতায় এগুলো একদিন কলকাতা ছাড়াও হয় না। আমরা কলকাতায় কোভিডের জন্য যাব না, আমরা এখানেই কাছাকাছি কোথাও। ভদ্রেশ্বরে অঙ্কুর হাসপাতাল বলে একটি আধা সরকারি হাসপাতাল আছে, যেখানে আমি অপারেশন করি, আগেও করেছি। তখন আমরা বলি যে আপনারা বেসরকারি হাসপাতালে তো যেতে পারবেন না, তো আধা সরকারি হাসপাতালে যেহেতু কমের মধ্যে আপনাদের হতে পারে, আপনারা দেখুন ওখানে যদি পারেন, এই আপনাদের চিকিৎসা খরচ। তারা রাজি হয়। তারা সমস্ত রিপোর্টপত্র দেয়। সব রিপোর্টপত্র আমরা অ্যানেস্থেটিস্ট বা অজ্ঞানের ডাক্তারকে দেখাই। অজ্ঞানের ডাক্তার দেখে বলে সবই ঠিক আছে, রুগী যেন অন্তত 4 ঘন্টা না খেয়ে থাকে, 4 ঘন্টার বেশি যেন না খেয়ে না থাকে এই বয়স্ক রুগী। বিশেষ করে বায়োপসি 1-1.5 ঘন্টার ব্যাপার, বেশি সময় লাগবে না। তারপরে রুগী যখন ভর্তি হয় গতকাল সকালবেলা 10টার সময়। তাদের বলাই হয়েছিল 12টার সময় বায়োপসি হবে, তাই জন্য 8টার মধ্যে খাইয়ে দেবেন। 8টার পর থেকে 4 ঘন্টা না খেয়ে থাকবে। পরে জানা যায় তারা নাকি সারাদিনই খাওয়ায়নি, তার আগে রাত্রিরে খাইয়েছে আর খাওয়ায়নি, সেটা রুগী নিজে বলে। তারপর যখন বায়োপসি তোলা হয়, সাকসেসফুলি বায়োপসি তোলা হয়। বায়োপসি তোলার পরে রুগী বেডে চলে যায়, পা নাড়ে, কথা বলে। রুগীর কোনো রকম প্রবলেম ছিল না। যিনি অজ্ঞানের ডাক্তার, তিনি আমার রিকোয়েস্টে আরও 1 ঘন্টা ছিলেন, থেকে রুগী দেখে তারপর উনি বলেন যে আচ্ছা রুগী ভালো আছে, চলো আমি রাত্রিরে আবার খবর নিয়ে নেবো। এরকম কোথায় চলে আসে। তো সে তারপরে উনি চলে যাওয়ার পরে রুগী আরও 1/2 ঘন্টা আমার সঙ্গে কথা বলে। যেহেতু সে খায়নি, সে খুব খিদে পেয়েছে। আমরা তখন বাড়ির লোককে বলি দেখুন সন্ধ্যে 6টা বাজে প্রায়, তো আপনারা একটা কাজ করুন, 4টের পরে তো ক্যান্টিন বন্ধ হয়ে যায়, আপনারা বাইরে থেকে অন্তত আজকে রাতের মতো মুড়ি বাতাসা নিয়ে আসুন। সেই জায়গায় আছে কোনো পাত্তা নেই। তখন আমি নিজের থেকে 4টে বিস্কুট তাকে বলি তুমি এক্ষুনি খেয়ে নাও, ইঞ্জেকশন চলবে, এরপরে কিন্তু সহ্য করতে পারবে না খালি পেটে। আমি 4টে বিস্কুট দিই, উনি ওটা খেয়ে নেন, তারপর ইঞ্জেকশন দেওয়া হয়। তারপর রুগী আমাকে বলে খুব ব্যথা হচ্ছে। আমি দেখুন আজকে তো ব্যথা একটু হবেই, বায়োপসি তোলা হয়েছে, এর থেকে বেশি ইঞ্জেকশন আপনাকে আজকে দেওয়া সম্ভব না, আপনার যা বয়স হচ্ছে আপনি নিতে পারবেন না। তখন রুগীর জামাই ওখানে ছিলেন, জামাই বললেন যে ডাক্তারবাবু আপনি একটু থেকে যান না, হচ্ছে আমি আছি, আমি ওটিতে থাকছি, আমি একটুখানি খাবার খেয়ে আসছি নিচ থেকে। আমি খাবার খেতে নিচে নামি, তখন আমার অ্যাসিস্ট্যান্ট ওখানে ছিল। আর আপনি থাকুন, আমি নিচে খাবার খেয়ে এসে আপনার খাবারটা নিয়ে আসবো। তো তারপরে আমি খাবার খেয়ে ওপরে উঠে যাই, উঠে দেখি পেশেন্ট ছটফট করছে। আমি তাদের ইঞ্জেকশন দিই, ইঞ্জেকশন সিস্টাররা দেন, তারপর রুগী একটু থিতু হয়। ততক্ষণেও কিন্তু বাড়ির লোক আসেনি, মানে ছেলেরা কেউ আসেনি, জামাই ওখানে ছিলেন। তারপরে আমি ওটিতে বসে আছি, আমাকে ডাক দেয় যে পেশেন্ট তো ছটফট করছে, আর রাখা যাচ্ছে না। আমি পেশেন্টকে কাট করে দিই, পেশেন্টকে বুকে মুখে মালিশ করতে থাকি। আইসিইউতে খবর দিই যে আপনার তাড়াতাড়ি আইসিইউ থেকে স্ট্রেচার ট্রলি নিয়ে আসুন। তো আইসিইউ থেকে আসার আগে পেশেন্ট হঠাৎ করে ছিটকে ওঠে, চোখ বন্ধ হয়ে যায়, প্রচণ্ড ঘেমে গিয়ে মাথাটা একদিকে কাত হয়ে যায়। এই সময় যা যা করা দরকার, পেশেন্টকে ইঞ্জেকশন দেওয়া, পেশেন্টের বুকে পাম্প করা, পেশেন্টকে মুখে রেসপিরেশন দেওয়া, যেটাকে আমরা সিপিআর বলি, সেটা করা শুরু হয়।
করার পরেও রুগী দেখি আস্তে আস্তে নিথর হয়ে যাচ্ছে। তখন আইসিইউ ট্রলি চলে আসে, আইসিইউতে নিয়ে যাওয়া শুরু করি। আইসিইউ দেওয়ার জন্য আমাদের যা পাম্প দিতে হয়, আম্বু ব্যাগের পাম্প এসব দেওয়া শুরু হয়, কিন্তু তারপরেও কিন্তু সেই জিনিসটা রাখা যায় না, রুগী পেশেন্ট মারা যায়। তারপরে ওখানে বাড়ির লোক প্রচণ্ড হাঙ্গামা শুরু করে। সবচেয়ে বড় হাঙ্গামা হচ্ছে পেশেন্ট পার্টি প্রথমেই যে ছেলেরা যখন এসে গিয়ে প্রথমেই বলে আইসিইউতে নিয়ে যেতে দেবো না। আপনাদের কথায় তো হবে না, আইসিইউতে নিতেই হবে রুগীকে। সকাল থেকে না খেয়ে আছে পেশেন্ট, এখন সুগার ফল করছে, নিতেই হবে, না নিতে দেবো না। তারপর যখন হয় তখন পেশেন্ট পার্টি প্রচণ্ড রকমের চেঁচামেচি করে। ভদ্রেশ্বর থানা থেকে পুলিশ আসে, তারা কিন্তু চুপ করে এক জায়গায় সরে যায়। আমি ওখানকার যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যারা অধিকর্তা, তাদের সঙ্গে বসে মিটিং হয়। আপনাদের যদি কোনো রকম অভিযোগ থাকে অভিযোগ করুন, বডি পোস্টমর্টম হবে, পোস্টমর্টম হয়ে যা জানা সেটা জানা যাবে, তারপরে যা হবে হবে, আইনের দ্বারস্থ হন। না আমরা করবো না, আমাদের ডেথ সার্টিফিকেট লিখে দিন, আমরা চলে যাবো। ঠিক আছে, ডেথ সার্টিফিকেট লিখে দেওয়া হয়, লিখিত দিন, আপনারা পোস্টমর্টম করবেন না, ঠিক আছে, সেটাই লিখে দেয়, আইনের দ্বারস্থ হব না। ডেথ সার্টিফিকেট লিখে দেওয়া হয়, আমি নিজে লিখি, তারপরে তারা রুগী নিয়ে চলে যায়। রাত্রিরে কালকে 12:30টার সময় আমরা এখানে ফিরে আসার পরে তারপরে আজকে সকালবেলা তারা যখন বডি নিয়ে যাচ্ছে, রাত্রিরে বোধহয় বডি নিয়ে তারা তাদের গ্রামে গেছিল, যখন তারা ডেড বডি নিয়ে ফিরছে তখন যাওয়ার সময় আমরা ফিরে আসি, তারপর দেখছি বলে গালিগালাজ দিতে যায়। ঠিক আছে, আমরা অপেক্ষা করি। বিকালে কী ঘটে? বিকেলবেলা যখন 3:30 বাজে, 3:30টার সময় 50 ছেলে, তার মধ্যে 6-7 জনকে আইডেন্টিফাই করা গেছে, তার বাকিদের আইডেন্টিফাই করা যায়নি। তারা এসে ইট পাথর ছুটতে শুরু করে, লোহার রড, হাতুড়ি, বাঁশ এসব নিয়ে এসে দরজা ভাঙার চেষ্টা করে। লোহার দরজা ভাঙতে পারে না, 2-3 জন তাদের মধ্যে থেকে টপকে ভেতরে আসে, দরজা খুলে দেয়। ভেতরে এসে যতক্ষণে ভেতরে আসছে আমি বাইরে যাচ্ছি, আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট বাইরে গিয়ে তাদের আটকানোর চেষ্টা করি। একজন ছুরি বার করে আমাকে কলার চেপে ধরে ছুরি দিয়ে মারার চেষ্টা করে। আমি তাড়াতাড়ি ছিটকে ভেতরে চলে আসি। যখন আমি ভেতরে চলে আসি তখন তারা বাইকটাকে ভেঙে দেয়, বাইকটাকে ভেঙে দিয়ে বাইকটার উপর হাতুড়ি আঘাত মারতে থাকে। তারপর তারা ভেতরে চলে যায়। আমার শাশুড়িকে হাত ধরে টেনে তার হাতের মধ্যে ছুরি ঢোকানোর চেষ্টা করে। সে তাড়াতাড়ি গ্রিল গেট থেকে হাত সরিয়ে নেয়। তখন তারা ভেতরে গিয়ে শাশুড়ি ঘরের জানলা ফালা করে নেট ছিল সেটাকে কেটে দেয় এবং চারপাশে ভাঙচুর করে বেরিয়ে যখন যাচ্ছে ততক্ষণে পুলিশ সিঙ্গুর থানা থেকে পুলিশ চলে আসে। পুলিশের আওয়াজ পেয়ে তারা চলে যায়। যাওয়ার সময় বলে যায় রবিবার দিন আসবো, আরও বড় ফোর্স নিয়ে আসবো, পুরো বাড়ি জ্বালিয়ে দেবো এবং সমস্ত লোককে কুপিয়ে খুন করে দিয়ে যাবো। আমার স্ত্রীকে তো ফোন করে গালাগালি দিয়েইছে এবং তার আগেও আমার স্ত্রীকে অনেক রকমের কটু কথা বলেছে। যাওয়ার সময় আমার স্ত্রীকে যেতে যেতে অনেক খারাপ কথা, যেগুলো ক্যামেরায় বলা সম্ভব নয়, সেসব খারাপ কথা বলে দিয়ে গেছে। আমার শাশুড়ি মাকে সেসব অনেক খারাপ কথা, যেগুলো ক্যামেরায়, মহিলাদেরও সেসব কথা ক্যামেরায় বলা সম্ভব। থানায় লিখিত অভিযোগ করেছেন? থানায় লিখিত অভিযোগ দিয়ে এসেছি, এফআইআর করা হয়েছে। এফআইআর রিপোর্ট রাত্রি 10টার পরে নিতে যাব, তারপরে তারা যা স্টেপ নেবে। নিরাপত্তার অভাব তো আমার আছেই, আমি থানাতে নিরাপত্তার অভাবের জন্য আমি দরখাস্ত করেছি। আশা করছি আমার দরখাস্ত তারা মঞ্জুর করে আমাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবেন। এরপর মৃতদেহ দাহ করে ফেরার পর মৃতের প্রতিবেশীরা চিকিৎসক ডক্টর সুভাষিস রায়ের বাড়িতে চড়াও হয়। যদিও মৃতের পরিবারের সদস্যরা ডক্টর সুভাষিস রায়ের বাড়িতে এই হামলায় অভিযোগে যুক্ত থাকার কথা পুরোপুরি অস্বীকার করেছে। ডাক্তারের বাড়িতে হামলার ব্যাপারে দেখুন আমরা সেরকম কিছু বলতে পারবো না, কারণ কালকে সকালের দিকেই আমাদের পেশেন্টকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তো দুপুরের পর একটা অপারেশান হয়েছিল, অপারেশান করার পর বেডে দিয়ে গেল, তার আধ ঘন্টার মধ্যেই আমাদের পেশেন্ট ছটফট করে যন্ত্রণায় ছটফট করে মারা গেছে। তারপর থেকে আমরা আমার মাকে হারিয়েছি, আমরা খুবই শোকস্তব্ধ। কাল রাত্রে 12টার সময়, 12টার পর বডি নিয়ে এসেছি, নিয়ে আসার পর আজকে সকালেই বডি দাহ করতে নিয়ে গেছিলাম। তো আজকে আমরা বডি দাহ করার পর আমরা খুবই মর্মাহত হয়ে গেছি, যেহেতু আমাদের মা মারা গেছে। তাই আমরা তারপর থেকে আর বাড়ির বাইরে বেরোতে পারিনি। বাড়িতে অনেক লোকজন ছিল, হই হল্লা, পাড়া প্রতিবেশী একটা সুস্থ লোক হঠাৎ মরে গেছে, প্রচুর লোকজন বাড়িতে ভিড় ছিল। সেই অবস্থায় আমরা ঘরের মধ্যেই ছিলাম। কিন্তু ডাক্তারের বাড়িতে কিছু হয়েছে হামলাটা, আমরা সেসব ব্যাপারে আমরা সত্যি কিছু জানি না। যদিও কেউ কিছু করে থাকে, কেউ কারু রাগবশত করেছে হয়তো, কি পাড়ার লোক কিছু করেছে, সেসব সম্বন্ধে আমরা কিছু বলতে পারবো না। মৃতার পরিবারের আরও অভিযোগ, এই হামলার ঘটনার জেরে আতঙ্কিত ডাক্তার ও তার পরিবার। হুগলি থেকে টুলু সরকারের রিপোর্ট, বেঙ্গল টিভি। এখন সময় একটা ছোট বিরতির, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন বেঙ্গল টিভি নটার বাংলা। বেঙ্গল টিভির শারদ সম্মানে অংশগ্রহণ করতে ইচ্ছুক পুজো কমিটিরা আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9830782600।
স্বাস্থ্যই সম্পদ, আপনার স্বাস্থ্য সুস্থ রাখার সঠিক ঠিকানা রেডিয়েন্ট হেলথ কেয়ার। আধুনিক প্যাথোলজি, আধুনিক মানে ইউজি, ডিজিটাল এক্স-রে, অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী, সুপরামর্শ নিতে যোগাযোগ করুন ডক্টর BN বোস হাসপাতালের পাশে 9874418687। আমরা আছি আপনাদের মাঝে, আমরা আছি রাজনৈতিক ব্যক্তিত্বের মুখোমুখি। ত্রাণ নিয়ে দুর্নীতি, রেশন নিয়ে কারচুপি, কেন্দ্রের বঞ্চনা, মূল্যবৃদ্ধি, আপনাদের প্রশ্ন তুলে ধরবো আমরা, উত্তর দেবেন বাংলার রাজনৈতিক নেতারা। আমরা আছি তীব্র বিতর্কে, আমরা আছি বিকল্প যুক্তিতে, আমরা আছি আপনার মুখোমুখিতে। প্রতি রবিবার রাত 9টার বাংলায় মুখোমুখি অনুষ্ঠান দেখুন বেঙ্গল টিভিতে। সাংবাদিকতা ও অ্যাঙ্কারিং করতে আগ্রহীরা হাতে কলমে শিক্ষা নিতে আজই যোগাযোগ করুন বেঙ্গল টিভির অফিসে। আমাদের ফোন নাম্বার 9830782600। জ্যোতিষ, বুটিক, রূপসজ্জা সহ যে কোনো লাইভ বা রেকর্ডিং অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন 9748532498 এই নাম্বারে। বেঙ্গল টিভির শারদ সম্মানে অংশগ্রহণ করতে ইচ্ছুক পুজো কমিটিরা আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9830782600। স্বাস্থ্যই সম্পদ, আপনার স্বাস্থ্য সুস্থ রাখার সঠিক ঠিকানা রেডিয়েন্ট হেলথ কেয়ার। আধুনিক প্যাথোলজি, আধুনিক মানে ইউজি, ডিজিটাল এক্স-রে, অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী, সুপরামর্শ নিতে যোগাযোগ করুন ডক্টর BN বোস হাসপাতালের পাশে 9874418687। আমরা আছি আপনাদের মাঝে, আমরা আছি রাজনৈতিক ব্যক্তিত্বের মুখোমুখি। ত্রাণ নিয়ে দুর্নীতি, রেশন নিয়ে কারচুপি, কেন্দ্রের বঞ্চনা, মূল্যবৃদ্ধি, আপনাদের প্রশ্ন তুলে ধরবো আমরা, উত্তর দেবেন বাংলার রাজনৈতিক নেতারা। আমরা আছি তীব্র বিতর্কে, আমরা আছি বিকল্প যুক্তিতে, আমরা আছি আপনার মুখোমুখিতে। প্রতি রবিবার রাত 9টার বাংলায় মুখোমুখি অনুষ্ঠান দেখুন বেঙ্গল টিভিতে। সাংবাদিকতা ও অ্যাঙ্কারিং করতে আগ্রহীরা হাতে কলমে শিক্ষা নিতে আজই যোগাযোগ করুন বেঙ্গল টিভির অফিসে। আমাদের ফোন নাম্বার 9830782600। জ্যোতিষ, বুটিক, রূপসজ্জা সহ যে কোনো লাইভ বা রেকর্ডিং অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন 9748532498 এই নাম্বারে। সাংবাদিকদের প্রতি দরাজ মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম প্রশাসনিক বৈঠকে ঝাড়গ্রাম প্রেস ক্লাবের জন্য বরাদ্দ করেন জমি। এছাড়া চাকরি চলে যাওয়া সাংবাদিকদের আর্থিক সাহায্যের ঘোষণাও করেন তিনি। সংবিধানের চতুর্থ স্তম্ভ হিসাবে যে কোনো পরিস্থিতি লড়ে যাচ্ছে সাংবাদিকরা, আর বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে প্রথম সারির যোদ্ধা হিসেবে দিন রাত কাজ করে গেছে সাংবাদিকরা। আর তাই ঝাড়গ্রাম প্রশাসনিক বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা করল সাংবাদিকদের জন্য। সাংবাদিকদের আবেদন অনুযায়ী ঝাড়গ্রাম প্রেস ক্লাব করার জন্য প্রায় 5 কাঠা জমি দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুধু তাই না, যেসব গরিব সাংবাদিকদের চাকরি চলে গেছে তাদের বিশেষ আর্থিক প্যাকেজেরও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ডিএমকে যেটা বলছি, তুমি ফার্স্ট ওদের 3 কাঠা জমি, 5 কাঠা জমি দেখে দাও। জমিটা তুমি দেবে, তুমি জেলা থেকে দিচ্ছ তো? হ্যাঁ ম্যাম। জেলা শাসক হিসেবে দিচ্ছ? হ্যাঁ ম্যাম। তুমি ফর প্রেস ক্লাব পারপাস দেবে। হ্যাঁ ম্যাম। রেজিস্ট্রেশন যদি ওদের থাকে তাহলে রেজিস্ট্রেশনের পক্ষে দিতে তোমার সুবিধে, কিন্তু রেজিস্ট্রেশনের সাথে জেলা পরিষদটাকেও ইনভলভ করে নেবে। হ্যাঁ ম্যাম। তাতে কি হবে? তাতে একটা জায়গায় কাজ হয়ে যাবে। হ্যাঁ ম্যাম। তুমি 5 কাঠা জমি আগে জোগাড় করো। হ্যাঁ ম্যাম। তারপরে ভবনটা কি করে তৈরি হবে সেটা আমরা দেখে নেব। ম্যাম। সেটা একটা পিডব্লিউডি, আমি একেই বলবো পিডব্লিউডি সেক্রেটারি নবীনকে, যে একটা আর্কিটেক্ট তোমরা পয়সা দিয়ে তৈরি করবে না, কিভাবে ভবনটা তৈরি হবে ছোট দেখে। বেশি ঝাড়গ্রামটা হচ্ছে সুন্দর মিষ্টি জায়গা, বেশ সুন্দর করে টালির মতো করে কটেজ করে যে টাইপের করে না, এমনভাবে করে দেবে যাতে একটা অফিসে প্রেস ক্লাব বসুক, একটা অফিসে জেলা পরিষদের ওরা বসুক, বা রেজিস্টার্ড ক্লাব যারা আছে, যাতে ঝগড়াঝাটি না হয়। 2-3টে করে দিলে আর একটাই হল করে দিলে, যে হলটার মধ্যে ওরা সবাই মিছিল করে ইউজ করতে পারবে। এইটা তুমি একটা আর্কিটেকচারের কাজ করে ছোট্ট করে, বেশি টাকা নিও না বাবা, কম টাকার মধ্যে আর্কিটেকচারটা তো তুমি ফ্রিতে করে দেবে। এইটা আপনারা তৈরি করতে গেলে আপনাদের 1-1.5 কোটি টাকা লেগে যেত, এটা বিনা পয়সায় করে দেবে আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্ট। আর তারপরে নবীন তুমি আমাকে প্রজেক্টটা জমা দিলে, এটা তুমি আমার হাতে জমা দেবে, মিদনাপুরটার এটা। তারপরে কি করে টাকা জোগাড় করা যায় সেটা আমি দেখে নেব। ঠিক আছে, থ্যাংক ইউ। তো কথা আছে। হ্যাঁ বলো। আমি হচ্ছি লোকাল পত্রিকার সম্পাদক। আমরা এখানকার যা অভাব অভিযোগ থেকে শুরু করে সমস্ত কিছু প্রচার করে থাকি, সরকারি সম্পন্ন সমস্ত কিছু সুন্দরভাবে নিখুঁতভাবেই প্রচার করি, কিন্তু আমাদের জন্য তো একটু ভাবতে হবে।
আমাদের জন্য ভাবে না কেউ? ডিআইসিও কোথায়? একটু দেখে নাও যারা সরকারের পক্ষে প্রচার করছে সরকারের প্রজেক্টগুলো। ইন্দ্রনীল, তুমি জেলা ওয়াইজে একটা মিটিং করো, সব ডিআইসিওকে ডাকো, আলাপনে ঘরে একটা মিটিং করো, সব ডিআইসিওকে ডাকো, মানে নবান্নের সভাঘরের নিচে করবে, তা নাহলে এখন ফিজিক্যালি ডিস্টেন্সিং মেনটেন করে করতে হবে। সব ডিআইসিওকে ডাকো এবং কোন জেলার কি লিস্ট আছে সেটা নিয়ে দেখো, প্লাস ডিএমদের কাছ থেকে একটা রিপোর্ট নিয়ে নাও আর এসপিদের কাছ থেকে কারা সরকারি স্কিমগুলো প্রচার করে। ঠিক আছে, তাদের করে তুমি আমার সাথে যোগাযোগ করবে, তারপরে আমি বলে দেবো কাকে কিভাবে সাহায্য করা হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি ঝাড়গ্রামে সমস্ত সাংবাদিক মহল। মৌসুমী দেওয়ানজি রিপোর্ট, বেঙ্গল টিভি। সুন্দরবনের কলস জঙ্গলে খাঁচায় বন্দী হওয়া রয়্যাল বেঙ্গল টাইগারটিকে স্বাস্থ্য পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেয় বন দপ্তরের কর্মীরা। বুধবার সন্ধ্যায় সুন্দরবনে কলস জঙ্গলে খাঁচায় বন্দী হওয়া রয়্যাল বেঙ্গল টাইগারকে ছেড়ে দিল বন দফতরের কর্মীরা। মঙ্গলবার গভীর রাতে সুন্দরবনে আজমালবাড়ি 12 নম্বর জঙ্গলে বন দফতরের কর্মীরা 3টি খাঁচা পেতেছিল ছাগলের টোপ দিয়ে, আর সেই পাতা খাঁচায় বন্দী হয় পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার। ফলে বাঘ ধরা পড়ায় স্বস্তি নিঃশ্বাস ফেলল মইপিঠের 6 নম্বর বৈকুণ্ঠ এলাকার মানুষজন। রাতেই বন দফতরের কর্মীরা বাঘটিকে ঝাড়খালি ব্যাঘ্র পুনর্বাসন প্রকল্পে নিয়ে যায়। তারপর সেখানে চিকিৎসকরা দিনভর বাঘটিকে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা চালায়। বাঘটি সম্পূর্ণভাবে সুস্থ থাকায় বৃহস্পতিবার সেই বাঘটিকে আবারও জঙ্গলে ছেড়ে দেয় বন দফতরের কর্মীরা। দক্ষিণ 24 পরগনা থেকে দীপক পুরকায়তের রিপোর্ট, বেঙ্গল টিভি। রাজ্য সরকারের ভাতা পেয়ে খুশির হাসি লোকশিল্পীদের মুখে। তার প্রতিদানে সরকারি নানা প্রকল্প ও সরকারি বিধিনিষেধ গ্রামের প্রান্তিক এলাকায় গিয়ে গানের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন তারা। রাজ্য সরকারের ভাতা পেয়ে খুশি লোকশিল্পীরা। করোনা আবহে দীর্ঘ 7 মাস বন্ধ হয়ে যায় সাংস্কৃতিক সব অনুষ্ঠান। ফলে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যুক্ত শিল্পীরা দিন কাটাচ্ছিলেন কষ্টে। তাদের কষ্টের কথা ভেবেই রাজ্য সরকার শিল্পীদের বিভিন্নভাবে সাহায্য করে চলেছে। পাশাপাশি লোকশিল্পীদের ভাতার ব্যবস্থাও করেছে। আর সেই ভাতা পাওয়া করোনা আবহে কোনো রকমে পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারছে লোকশিল্পীরা। বিগত সরকারের আমলে লোকশিল্পীদের কথা ভাবা হতো না, ফলে অনেক কষ্টে দিন কাটিয়েছে বলে জানান শিল্পীরা। রাজ্য সরকারের মাধ্যম দিয়ে আমরা লোকশিল্পীরা আগে যেটা পেতাম না, এখন আমরা সেখানে মাসে 1000 টাকা করে পাচ্ছি। পেয়ে আমাদের গান করতে আর একটু সহজ হয়ে গেছে, বা আমাদের গানের জগতেই থাকতে ভালো লেগেছে আর কি। তা নাহলে আমাদের পক্ষে তো খুব থাকা অসম্ভব ছিল। এবার করোনা আবহাওয়ার সঙ্গে আমরা যেসব তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যম দিয়ে আমরা যেসব প্রচারগুলো করি, সেগুলো করোনার সম্পর্কে, এই রাস্তাঘাটে মানুষ সজাগ যাতে চলাফেরা করতে পারে, সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে, বা আপনার এই খাদ্য সাথীর যে প্রকল্প, বা আপনার ধরুন এই যে ছেলেমেয়েরা পড়তে গেলে যে দূরত্ব জায়গাটা যেতে পারতো না, তার জন্য যে কন্যাশ্রীর মাধ্যম দিয়ে যে সবুজ সাথীর মাধ্যম দিয়ে সাইকেল টাইকেল দিয়েছে, বা ছেলে মেয়েদের যে সবুজ সাথী সাইকেল পেয়ে যে আজকে চলতে যে তাদের সহজ হয়েছে, এই সম্পর্কে আমরা অনেক গানগুলোই আমরা বেশি করি। এখন মা মাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের লোকশিল্পীদের জন্য প্রতি মাসে ভাতার ব্যবস্থা করেছেন। সেই ভাতা পাওয়ায় লোকশিল্পীরা খুশি হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি গানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি ধাপে বাংলার মা মাটি মানুষের সরকার পাশে দাঁড়িয়েছেন নানাভাবে। প্রকল্পের সুবিধা পেয়ে যেমন খুশি সাধারণ মানুষ, তেমনি যারা প্রকল্পের সম্বন্ধে কিছুই জানেন না, তারা লোকশিল্পী গানের প্রান্তিক এলাকায় গিয়ে গানের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই লোকশিল্পীরা। এছাড়াও দুর্ঘটনা এড়ানোর জন্য কি কি করণীয়, তাও লোকশিল্পীরা গানের মাধ্যমেই তুলে ধরেছেন। সাবধানে আমাদের যেমন রাস্তাঘাটে চলতে গেলে যে আমাদের সাবধানে চলা উচিত, সেই মর্মে কিন্তু আমরা লোকশিল্পীরা আমরা সজাগ করার জন্যই পথে নেমেছি। তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যম দিয়ে আমরা প্রচার করছি। সাবধানে গাড়ি চালাও রে, জীবনটা বেঁচে যাবে যে। সাবধানে গাড়ি চালাও রে, জীবনটা বেঁচে যাবে রে। আইনটা ঠিক রাখিলে, সিঙ্গেলটা ঠিক মানিলে, বিপদ তো হবে না রে। সাবধানে গাড়ি চালাও রে, জীবনটা বেঁচে যাবে রে।
পূর্ব মেদিনীপুর থেকে অঞ্জন মাইতির রিপোর্ট, বেঙ্গল টিভি। বেঙ্গল টিভি নিউজ এখন এই পর্যন্তই। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল টিভি 24x7। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।